নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প শিকারি হাই লিপু। এটি একটি চীন দেশের রূপকথা। গল্পটি অনুবাদ করেছেন শ্রী প্রশান্ত কোলে। গল্প পাঠ শুরু হওয়ার আগে এই বইটিতে কিছু কথা লেখা আছে সম্পাদকের, সেটা পড়ে শোনাই। রূপকথার কথকথা। প্রাণীজগতে মনুষ্য শিশুর শৈশব সবচেয়ে দীর্ঘ, অন্তত ৫-৬ বছর। এই সময়ে তার পরিচয় হতে থাকে তাকে ঘিরে থাকা মানুষজন, পশু পাখি, গাছপালা এবং বিপুলা প্রকৃতির সঙ্গে, যেখানে আছে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প, বন্যা, সমুদ্র তরঙ্গ। চেনা হয় মানব সমাজের বিভিন্ন শ্রেণীর সঙ্গে: মুচি, ম্যাথর, জেলে, নাপিত, সেনা, পুলিশ, রাজা, রানী, মন্ত্রী, শান্ত্রী। জানা হয় যুদ্ধ, দখল, হত্যা, প্রতিশোধ ও লুটপাটের কথাও। জানা যায় রাক্ষস, খোক্কস, দৈত্য দানবের কথাও। শৈশবের এই টুকরো টুকরো জানাগুলোই হয় তার পরবর্তী জীবনের পাথেয়। শৈশবের এই আহরণকেই কল্পনার মাধ্যমে রূপকথা বানিয়ে জীবন ভিক্ষার পাঠ দেন ঠাকুমা দিদিমারা। সারা পৃথিবীতে সব ভাষায় বিচিত্র সব রূপকথা আছে, পুরুষানুক্রমে শিশুদের বলেছেন ঠাকুমা দিদিমারা। যদি পৃথিবীর প্রথম ঠাকুমার বলা প্রথম রূপকথাটি জানা যেত, হয়তো দেখা যেত সেটাও আজকের ঠাকুমার বলা রূপকথা থেকে ভিন্ন কিছু নয়। রবীন্দ্রনাথ বা বিবেকানন্দকে তাদের ঠাকুমা কী গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন, সেটা জানতে পারলে হয়তো বর্তমান সময়ে ঠাকুমারা রূপকথার গল্প না জানার দৈন্য লুকাতে শিশুদের টিভির সামনে বসিয়ে দিতেন না। গত শতকের ৫০-৬০-এর দশকে এখানে অর্থাৎ কলকাতাতেই রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে রূপকথার বর্ণিল চিত্র সমন্বিত সুদৃশ্য বই অঢেল পাওয়া যেত। সেসব বই কাড়াকাড়ি করে পড়া ছিল দস্তুর। দেখা গেছে সব দেশে রূপকথার মধ্যেই একটা সাবলীল মৈত্রী আছে, যদিও প্রতিটি গল্পই মৌলিক। জিজ্ঞাসু শিশুরা সর্বত্রই এক, তাদের জীবনের কৌতূহল ও ভিক্ষাও এক। ঠাকুমারাও তাদের কল্পনা বিস্তারে বোধহয় সর্বজনীন সমন্বয়ের কথক। রূপকথা প্রসঙ্গে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটির কথা মনে পড়বেই। মনে আসবে মারমেড সিন্ড্রেলার কথা। স্মরণ করতে বাধ্য দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ও লাল বিহারী দের সংকলনগুলি। বাংলা রূপকথার ঐতিহ্য খুবই সমৃদ্ধ, তবে সেসব এখন কতটা সমাদৃত বলা কঠিন। চীনের রূপকথার গল্পগুলি মূল চীনা ভাষা থেকে সরাসরি বাংলায় অনুবাদ করে এখানে প্রকাশ করা হলো। প্রশান্ত কোলে দীর্ঘদিন ধরে চীনা ভাষা নিবিষ্টভাবে চর্চা করেছেন। এই ভাষা শেখার জন্য একাধিকবার চীনে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন। চীনা রূপকথার বিপুল ভাণ্ডার থেকে এই গল্পগুলি নির্বাচন করা সহজ কাজ ছিল না। লক্ষ্য করলে দেখা যাবে এই গল্পগুলির সঙ্গে বাংলার রূপকথার প্রচুর সামঞ্জস্য আছে। চৈনিক নামগুলো বদলে নিলে রূপকথাগুলি এ দেশেরও হয়ে যেতে পারে অতি সহজে। চীন সম্পর্কে আমাদের জ্ঞান কম, কিন্তু কৌতূহল বিপুল। আমাদের সামনে প্রায় অজানা এক ভুবনের আবরণ উন্মোচন করে দেওয়ার জন্য প্রশান্ত কোলেকে অকৃপণ সাধুবাদ জানাই। কল্যাণ মজুমদার, সম্পাদক। আজকের গল্প শিকারি হাই লিপু। অনেক অনেক দিন আগে চীন দেশে হাই লিপু নামে এক শিকারি ছিল। বনের জীবজন্তু শিকার করেই তার দিন চলত। সে তার প্রতিবেশীদের সঙ্গে মিলে মিশে বসবাস করত আর তাদের সাহায্যও করত। জীবজন্তু শিকার করে নিয়ে এসে সে শুধু নিজের জন্যই রাখত না, তার প্রতিবেশীদের মধ্যেও ভাগ করে দিত। এই জন্য প্রতিবেশীরা তাকে খুব ভালোবাসত ও সম্মান করত। একদিন হাই লিপু
গভীর পাহাড়ি জঙ্গলে শিকার করতে গিয়ে দেখল একটা বাচ্চা সাদা সাপ গাছের ডালের উপরে বেশ আয়েশ করে শুয়ে আছে। সে ওই বাচ্চা সাপটাকে শিকার না করে সাবধানে তার পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে গেল। সেই সময় আকাশ থেকে একটা ঈগল পাখি খুব দ্রুত নিচে নেমে এসে বাচ্চা সাপটাকে ছোঁ মেরে নিয়ে উড়ে গেল। তাই দেখে হাইলিপু সঙ্গে সঙ্গে উড়ন্ত ঈগলকে লক্ষ্য করে তীর ছুড়ল। ঈগলটা তখন বাচ্চা সাপটাকে ফেলে দিয়ে আকাশে উড়ে গেল। হাইলিপু বাচ্চা সাপটাকে বলল, এটা একটা ছোট্ট ব্যাপার, তুমি তাড়াতাড়ি তোমার বাবা মার কাছে ফিরে যাও। সাপটা তখন তার জীবন রক্ষা করার জন্য হাইলিপুকে কৃতজ্ঞতা জানিয়ে ঘাসের মধ্যে দিয়ে ধীরে ধীরে চলে গেল। দ্বিতীয় দিন হাইলিপু পাহাড়ের যে রাস্তা দিয়ে আগের দিন গিয়েছিল সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন আগের দিনের সেই বাচ্চা সাদা সাপটা আরও অনেক সাপ নিয়ে তার কাছে এলো। হাইলিপু খুব অবাক হয়ে গেল। বাচ্চা সাদা সাপটা বলল, জীবনদাতা দয়াময় ব্যক্তি, আমি ড্রাগন রাজার কন্যা। গতকাল তুমি আমার জীবন রক্ষা করেছ, তাই আমার বাবা মা তোমাকে আমাদের বাড়িতে যাবার জন্য অনুরোধ করেছেন। তারা তোমাকে ধন্যবাদ জানাতে চান। সে আরও বলল, তুমি যখন আমাদের বাড়িতে যাবে তখন আমার বাবা মা তোমাকে একটা বিশেষ জিনিস দিতে চাইবেন। তুমি অন্য কিছু না চেয়ে আমার বাবার মুখের মূল্যবান রত্নটাই চাইবে। সেই রত্নের সাহায্যে তুমি পৃথিবীর সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারবে, কিন্তু তোমাকে সেসব কথা নিজের মধ্যেই রাখতে হবে। অন্য কোনো মানুষকে তা বলতে পারবে না। যদি অন্য কোনো মানুষকে সে কথা বলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে একটা শক্ত পাথরে পরিণত হয়ে যাবে। হাইলিপু সব শোনার পর সম্মতি জানিয়ে বাচ্চা সাপটাকে অনুসরণ করল। দুদিকে পাহাড় ঘেরা গভীর উপত্যকার মধ্যে দিয়ে গিয়ে তারা একটা গভীর জলাশয়ের ধারে পৌঁছালো। তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে দাঁড়িয়েছিলেন ড্রাগন রাজা। ড্রাগন রাজা খুব শ্রদ্ধার সঙ্গে অভিবাদন জানিয়ে হাইলিপুকে বললেন, তুমি আমার প্রিয় কন্যার জীবন রক্ষা করেছ, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আজ আমাদের বাড়ি তুমি এসেছো, এখন কি নিতে চাও আমাকে বলো। এই বলে ড্রাগন রাজা হাইলিপুর চোখ বেঁধে তাকে তার মূল্যবান ধনরত্নে পরিপূর্ণ কোষাগারে নিয়ে গেলেন। তারপর চোখের বাঁধন খুলে দিলেন। হাইলিপু কোষাগারের চারিদিকে ঘুরে দেখল, কিন্তু তার নেওয়ার মতো রত্নটা কোথাও দেখতে পেল না। ড্রাগন রাজা জিজ্ঞাসা করলেন, এত মণিমুক্তর মধ্যেও তুমি কোনটা নেবে ভেবে পেলে না? হাইলিপু বলল, আমাদের মতো শিকারী মানুষদের এই ধনরত্নের কোনো প্রয়োজন নেই। আমাকে যদি সত্যিই কিছু দিতে চান তাহলে আমি আপনার মুখের ভিতর যে পাথরটা আছে সেটা নিতে চাই। ড্রাগন রাজা হাইলিপুর কথাটা শুনে একটু চিন্তা করলেন। তারপর তার মুখ থেকে পাথরটা বার করে হাইলিপুকে দিয়ে দিলেন। হাইলিপু খুশি হয়ে ড্রাগন রাজার কাছ থেকে বিদায় নিল। চলে আসার সময় ছোট্ট সাপটা তাকে বারবার সাবধান করে দিল যে সে যা শুনবে তা যেন কখনোই কাউকে না বলে। এরপর থেকে হাইলিপুর পাহাড়ে শিকার করতে খুব সুবিধা হতো। সে পাখি ও অন্যান্য জীবজন্তুদের কথা শুনে বুঝতে পারত। এর ফলে দূরের কোনো পাহাড়ে কী জীবজন্তু আছে তাদের গতিবিধি তার পক্ষে বোঝা খুব সহজ হয়ে গেল। এইভাবে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর একদিন হাইলিপু পাহাড়ে শিকার করছে। এমন সময় হঠাৎ সে শুনতে পেল একটা পাখি আরেকটা পাখিকে বলছে, আগামীকাল
এই বড় পাহাড়টা ভেঙে পড়বে, আর এই পাহাড়ের জলাধারের জল ভয়াবহ বন্যার আকারে চারিদিক ভাসিয়ে দেবে। আমাদের খুব দ্রুত এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে, তা না হলে আমরা সবাই মারা পড়ব। হাইলিপু পাখিদের কথাবার্তা থেকে বুঝতে পারল আগামীকাল কি ঘটতে চলেছে। সে খুব চিন্তিত হয়ে পড়ল। তারপর আর শিকার করতে পারল না। সে প্রায় দৌড়ে এসে তার প্রতিবেশীদের বলল, আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যেতে হবে। আগামীকাল এই পাহাড়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর এই জলাধারের জল বন্যার মতো ধেয়ে এসে আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। গ্রামের সব মানুষ তার কথা শুনে খুব অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না কিভাবে পাহাড় ভেঙে বন্যার জলে সব ভেসে যাবে। হাইলিপুর তো দুশ্চিন্তায় চোখে জল এসে গেল। সে ভাবল, কি করে এদের সব কথা বলি। সে বলল, তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাও। তারপর আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করতে পারবে। একজন গ্রামবাসী তখন সকলকে উদ্দেশ্য করে বলল, একটা কথা সবাইকে বুঝতে হবে যে হাইলিপু কোনো দিন আমাদের মিথ্যে কথা বলেনি। সেই গ্রামবাসী তখন হাইলিপুকে বলল, তুমি কিসের ভিত্তিতে বলছো এইসব হবে? হাইলিপু চিন্তা করলো, যা ঘটবার তা তো ঘটবেই, আর তা এলো বলে। যদি আমি আমার নিজের ভাবনায় অনড় থাকি তাহলে প্রত্যেককে এই ধ্বংসলীলায় তলিয়ে যেতে হবে। আর আমি যদি নিজের জীবন উৎসর্গ করি, অর্থাৎ এদের কাছে সব কিছু বলে দিই, তাহলে গ্রামবাসীরা তাদের জীবন বাঁচানোর জন্য অন্য কোথাও চলে যেতে পারবে। এই ভেবে হাইলিপু কেমন করে ড্রাগন রাজার মুখের মহামূল্য মণিরত্ন পেয়েছিল এবং তারপর পাখিদের কথা থেকে কিভাবে সব জানতে পেরেছিল তা সবাইকে বলে দিল। তার সঙ্গে সে আরও বলল বাচ্চা সাদা সাপ অর্থাৎ ড্রাগন রাজার কন্যার প্রতিজ্ঞার কথা। হাইলিপু গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে বলতেই ধীরে ধীরে একটা শক্ত পাথরে পরিণত হলো। গ্রামবাসীরা তাদের চোখের সামনে হাইলিপুকে পাথরে পরিণত হতে দেখে খুব দুঃখ পেল। তারা তখন আর দেরি না করে যে যার গরু, ঘোড়া, ভেড়া, মালপত্র নিয়ে অন্য জায়গায় চলে যেতে লাগলো। সেই সময় মেঘে আকাশ অন্ধকার হয়ে খুব জোরে বৃষ্টি এলো, আর একটু পরেই পাহাড়টা ভাঙতে আরম্ভ করলো। পাহাড়ের জলাধারের জলে গ্রামবাসীদের ঘরবাড়ি সব ভেসে গেল। গ্রামবাসীরা তখন বলাবলি করতে লাগলো, হাইলিপু যদি আমাদের এই ঘটনা না বলতো তাহলে আজ আমরা সবাই মারা যেতাম। এর বেশ কিছুদিন পর গ্রামবাসীরা হাইলিপুর পাথর হয়ে যাওয়া শরীরটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে স্থাপন করলো। তারপর থেকে বংশ পরম্পরায় চীনের মানুষ হাইলিপুর এই আত্মত্যাগের জন্য তাকে একজন বীর হিসেবে মনে রেখেছে। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।